প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকের ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে সফটওয়্যার আনইনস্টল। সাধারণ ডিলিট বনাম রেজিস্ট্রি ক্লিন করার ডিলিট বা সঠিক নিয়ম। কেন সাধারণ ডিলিট যথেষ্ট নয়? শুধু ডিলিট বা আনইনস্টল করলে সফটওয়্যার সম্পূর্ণ মুছে যায় না। রেজিস্ট্রি ফাইল থেকে এটি ডিলিট করার নিয়ম জানা জরুরি। রেজিস্ট্রি ক্লিন করার ধাপসমূহ। কিভাবে আমরা কম্পিউটারে রেজিস্ট্রি ক্লিন করব? কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর চেপে রান কমান্ড চালু করুন এবং রেগডিট লিখে ওকে করুন। ফাইল মেনু থেকে এক্সপোর্ট করে ব্যাকআপ রাখুন। এরপরে এডিট, তারপরে ফাইন্ডে গিয়ে সফটওয়্যারের নাম লিখুন এবং ফাইন্ড নেক্সট দিন। ঠিক আছে, সিলেক্ট করা ফাইলটি ডিলিট বাটন চেপে মুছে ফেলুন। কিবোর্ডে F3 চেপে পরবর্তী ফাইল খুঁজে বের করুন এবং সব মুছে না যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যান। ওকে, তাহলে আমাদের সফটওয়্যার আনইনস্টল করলেই কি সব কাজ শেষ? না, আমাদের রেজিস্ট্রি ফাইল ডিলিট করতে হবে। ঠিক আছে, তো রেজিস্ট্রি ফাইল কিভাবে ডিলিট করব? প্রথমে আমরা কম্পিউটারের কিবোর্ডে উইন্ডোজ নামের একটা বাটন আছে এবং আর এই দুটো চেপে ধরবো, তারপরে রান কমান্ডটি চালু করব। রান কমান্ড চালু করলে সেখানে সার্চ করব। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু সার্চ করছে সফটওয়্যারের নাম। ঠিক আছে, মনে করো সফটওয়্যারের নাম হচ্ছে অডিয়ালস। ঠিক আছে, অডিয়ালস সফটওয়্যারটি ফাইন্ড করছে। এরপরে ওই অডিয়ালস সফটওয়্যারের যত কিছু আছে, ঠিক আছে, সেই সব কিছু খুঁজতে হবে। খুঁজে খুঁজে একদম মূল থেকে নির্মূল করতে হবে বা ডিলিট দিতে হবে। বুঝা গেল? আচ্ছা, এরপরের স্লাইডে কি আছে? তথ্যের নিরাপত্তা ও চতুর্থ শিল্প বিপ্লব। ঠিক আছে, তো চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এই তথ্য বা জ্ঞান নিয়ে। বলেছে কি, বর্তমান যুগে তথ্য বা ডাটা মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। এখন যদি বলা হয় বর্তমান যুগে মানুষের অন্যতম মূল্যবান সম্পদ কোনটি, তখন তুমি বলবে তথ্য, যাকে ইংরেজিতে বলা হয় ডাটা। ঠিক আছে, এটি কিন্তু বর্তমানে খুবই মূল্যবান সম্পদ, কারণ তোমার ডাটা বা তথ্য যদি ফেসবুক, ইউটিউব পেয়ে যায়, তবে তারা কিন্তু অনেক কিছু করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আমাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডিটেলস এবং গোপনীয়তা ডিজিটাল ডিভাইসে সংরক্ষিত থাকে। ঠিক আছে, তাহলে তোমার বিকাশের পাসওয়ার্ড, তোমার ব্যাংকের পিন নাম্বার, কার্ড নাম্বার, তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার, সব কিছুই কিন্তু তোমার মোবাইলে থাকে। তো সেই তথ্যগুলো যদি তোমার মোবাইল থেকে কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে তোমার। ঠিক আছে, তোমার অনেকে অনেক ক্ষতি করতে পারে। আচ্ছা, এরপরে আছে কি, তথ্যের প্রকারভেদ। তথ্য দুই রকম হয়, একটা হচ্ছে উন্মুক্ত তথ্য, যাকে বলা হচ্ছে পাবলিক ডেটা, আর একটা হচ্ছে গোপনীয় তথ্য বা প্রাইভেট ডেটা। ওকে, উন্মুক্ত তথ্য সবার জন্য উন্মুক্ত, যেমন সংবাদ, প্রেস রিলিজ। আর গোপনীয় তথ্য কি? অনুমতি ছাড়া প্রকাশ নিষিদ্ধ, যেমন পাসওয়ার্ড, ব্যবসায়িক চুক্তি, ব্যক্তিগত ছবি। বোঝা গেল যে কোনটি উন্মুক্ত তথ্য এবং কোনটি ব্যক্তিগত তথ্য। এরপরে আছে কি, সাইবার অপরাধ ও হ্যাকিং। সংজ্ঞাটা দেখি। সাইবার অপরাধ হচ্ছে ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংঘটিত যে কোনো অপরাধ। অর্থাৎ তুমি মনে করো মোবাইলের মাধ্যমে হ্যাক করে কারো বিকাশের টাকা নিয়ে গেলে, সেটা এক ধরনের সাইবার অপরাধ এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশে বেশ কয়েক বছরের জেল আছে। ঠিক আছে, শাস্তিযোগ্য অপরাধ। আবার মনে করো আচ্ছা, এখানে আছে কি, হোয়াইট হ্যাট হ্যাকার। এটা কিন্তু কোনো অপরাধ না, এ একজন হ্যাকার। এখন তুমি বলবো স্যার, একজন হ্যাকার সে যদি মানুষ হ্যাক করে সবার তথ্য চুরি করে, তাহলে তাকে অপরাধী বলছেন না কেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি সে হ্যাকার হলেও সে ভালো কাজ করে। কিভাবে ভালো কাজ করে? সে অন্যান্য হ্যাকাররা যেন হ্যাক না করতে পারে, সে সেই কাজগুলো করে। সে বিভিন্ন কোম্পানির সফটওয়্যারের বাগ বা ত্রুটি খুঁজে বের করে। ঠিক আছে, যে ওই সফটওয়্যারটা কিভাবে হ্যাকাররা হ্যাক করবে, এবং সেটা সে কোম্পানিকে বলে দেয়। কোম্পানিকে, মনে করো গুগলের একজন হোয়াইট হ্যাট হ্যাকার আছে, সে গুগল কোম্পানিতে চাকরি করে এবং
সকল ত্রুটি বা যে যে মাধ্যমগুলোতে হ্যাকার হ্যাক করতে পারে সেগুলো খুঁজে বের করে, এবং খুঁজে বের করার পরে সে কি করে গুগল কোম্পানিকে সেটা জানিয়ে দেয় যে বস, আপনাদের এই ওয়েবসাইটে বা এই অ্যাপটায় এই সমস্যা আছে, সেই সমস্যাটা যদি আপনি সলভ না করেন তাহলে কিন্তু হ্যাকার আপনাদের ডেটা হ্যাক করে নিয়ে যাবে। সেটাই লিখেছে, সিস্টেমের নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করে এবং প্রতিষ্ঠানের ভালোর জন্য কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, আরেকটা আছে কি, ব্ল্যাক হ্যাট হ্যাকার বা ক্র্যাকার। এটার বিপরীত, এনাদের স্কিল একই, এরা একই জিনিস জানে, কিন্তু একজনে সেটা ভালো কাজে খরচ করে আর একজনে সেটা খারাপ কাজে খরচ করে। বোঝা গেল? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। যেমন ব্লাড হ্যাক হ্যাকার, যাকে ক্র্যাকার বলে, সে কী করে, অসৎ উদ্দেশ্যে সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করে বা নষ্ট করে। ঠিক আছে, এই হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর সাইবার অপরাধের আরেকটা অপরাধ কি, হ্যাকিং। ঠিক আছে, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার নেটওয়ার্ক বা সিস্টেমে প্রবেশ করা এবং তার নিয়ন্ত্রণ নেওয়া। মনে করো তোমার একটা মোবাইল আছে, কিন্তু তোমার মোবাইল এই হ্যাকারে দূরে বসে ইন্টারনেটের মাধ্যমে কোনো একভাবে হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এবার তোমার মোবাইলের গ্যালারির ছবি, তোমার ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, তোমার ফোনে আসা বিকাশের পিন নম্বর, ওটিপি নম্বর সব সে নিয়ে গেল। এটাই কিন্তু হ্যাকিং। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে, ব্রুট ফোর্স অ্যাটাক। ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক একটা ভয়ঙ্কর অ্যাটাক এবং এর মাধ্যমে পাসওয়ার্ড চুরি করা যায়। মানে এটা হচ্ছে পাসওয়ার্ড অনুমান করে তোমার তোমার সোশ্যাল অ্যাকাউন্টে লগ ইন করা। ঠিক আছে। আচ্ছা, দেখি এখানে তোমাকে কিভাবে আমি বোঝাতে পারি। এই যে মনে করো এটা হচ্ছে অ্যাটাকারের কম্পিউটার। ওকে, এই হচ্ছে একজন ব্ল্যাক হ্যাকারের কম্পিউটার। হ্যাঁ, আর সে কি করবে, সে একটা অটোমেটেড টুল দিয়ে এই সার্ভারে মনে করো তোমার ফেসবুক লগ ইন করা আছে। এবার সার্ভারে সেই ফেসবুকে লগ ইন করতে হলে তো পাসওয়ার্ড লাগবে। সেরপরে এই অটোমেটেড টুলটার কাজ কি, পাসওয়ার্ড অনুমান করবে। মনে করো প্রথমে তোমার নাম দিবে, মনে করো তোমার নাম রাকিব। সে এই অটোমেটেড টুলটা কি করবে, রাকিব 1 2 3 এরকম দিয়ে ট্রাই করবে, দেখবে যে খুললো না, হচ্ছে না, তাহলে এটা ভুল। তারপর আবার মনে করো ট্রাই করবে তোমার জন্মসাল দিয়ে। ঠিক আছে, তোমার জন্মসাল মনে করো 12, তারপরে 12/2008। ঠিক আছে, হতে পারে। এইভাবে সে গেস করবে। বুঝতে পেরেছো? হইল না, তারপর আরেকটা দিয়ে গেস করবে। এখন তুমি বলবে স্যার এইভাবে পাসওয়ার্ড লিখতে লিখতে তো অনেক সময় লাগবে, হ্যাকারের কি এই সময় আছে? জি না, হ্যাকারের এই সময় নেই। এই জন্যই সে এই অটোমেটেড টুলটা ব্যবহার করে। এই অটোমেটেড টুলটা কি করে, একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকে, এবং কোনো এক সময় যদি পাসওয়ার্ড মিলে যায় তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট হোক বা বিকাশ অ্যাকাউন্ট হোক, তাদের হাতে চলে যেতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি, এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, সহজ ব্যাখ্যা। একটি তালাবদ্ধ রুমে প্রবেশের জন্য চাবির গোছা থেকে একটার পর একটা চাবি দিয়ে খোলার চেষ্টা করার মতো। ঠিক আছে, এরকম কিন্তু চোর আছে, তাদের অনেকগুলা চাবি থাকে। ঠিক আছে, অনেকগুলো চাবি থাকে। তো তারা কি করে, ওই চাবিগুলো দিয়ে ট্রাই করতে করতে একটা সময় কোনো একটা চাবি দিয়ে ওই তালাটা খুলে যায়। পাসওয়ার্ড গেস করা বা ব্রুট ফোর্স অ্যাটাক অনেকটা সেই একই রকম বিষয়। ঠিক আছে, তো ব্রুট ফোর্স মানে কি, পাসওয়ার্ড অনুমান করার পদ্ধতি। বোঝা গেল? আচ্ছা, কারিগরি ব্যাখ্যা আসলে কি হয় ব্যাপারটা, এই যে আমি একটুকে যেটা বলেছি, হ্যাকাররা অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করে সঠিক পাসওয়ার্ড না পাওয়া পর্যন্ত অনবরত চেষ্টা চালিয়ে যায়। ট্রায়াল অ্যান্ড ইরর যাকে বলে। দুর্বল পাসওয়ার্ড থাকলে এই আক্রমণে হ্যাক হওয়া সহজ। মনে করো তোমার পাসওয়ার্ড যদি এরকমই হয় যে তোমার নাম, তারপরে তুমি একটা সংখ্যা দিয়ে রাখলা, র্যান্ডম সংখ্যা, অথবা তোমার নামের পরে তোমার মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট। ঠিক আছে, মনে করো তোমার মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট হচ্ছে 4403। তো হ্যাকাররা কিন্তু এভাবেও ট্রাই করবে। আর যদি সেরকমই পাসওয়ার্ড হয় তাহলে তো খেল খতম, তোমার আইডি হ্যাক হয়ে যাবে। এজন্য এমন পাসওয়ার্ড রাখতে হয় যা সহজে কেউ অনুমান করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছে কি, ডেটা ইন্টারসেপশন
ডিজিটাল আড়ি পাতা। ডিজিটাল আড়ি পাতা মানে হচ্ছে তুমি তোমার বন্ধুকে, এইটা মনে করো তুমি তোমার বন্ধুকে একটা মেসেজ পাঠাচ্ছ, কিন্তু মাঝখান থেকে কোনো একজন হ্যাকার কোনো এক সিস্টেমে তোমার কথাগুলো বা লেখাগুলো সে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? মনে করো তোমার ফোনে একটা ওটিপি আসবে, কিন্তু একজন হ্যাকার কোনো একভাবে ওই ওটিপিটা তার ফোনে নিয়ে আসছে, সরাসরি বিকাশ থেকে ওটিপিটা তার ফোনে আসছে, সে ওটিপিটা পেলো এবং সে তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিল, এরকমও হতে পারে। আচ্ছা, তারপরে কি ব্যাখ্যা? পানির পাইপ ছিদ্র করে যেমন মাঝপথে পানি চুরি করা যায়, তেমনি ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় হ্যাকাররা মাঝপথে আড়ি পেতে তথ্য চুরি করতে পারে। এর সমাধান কি? সমাধান হচ্ছে এনক্রিপশন। ওই যে আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপকে কি বলা হয়? এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। ঠিক আছে, ইউজার টু ইউজার এনক্রিপ্টেড, অর্থাৎ মেসেজটা প্রেরকের কাছ থেকে সরাসরি প্রাপকের কাছে যাবে এবং মাঝখান থেকে যদি সেই মেসেজটা কেউ তার ফোনে নিয়ে আসে চুরি করে, কিন্তু সেই মেসেজটা আনতে পারবে ঠিকই, তারপর সে কান্নাকাটি করবে, কারণ মেসেজে সব হিবিজিবি লেখা থাকবে। ঠিক আছে, মেসেজে সব হিবিজিবি লেখা থাকবে, বলবে কি, আয় হায় এ আমি কি লেখা আনলাম, এগুলো সব হিবিজিবি লেখা কেন? বুঝতে পারছো? আসল মেসেজ সে পাবে না। বলছে এনক্রিপশন মেসেজ বা তথ্যকে বিশেষ কোডে, এই যে একটু যেটা বললাম, ঠিক আছে, এরকম বিশেষ কোডে বা সাংকেতিক ভাষায় পরিণত করে, যা হ্যাকারদের পক্ষে পড়া অসম্ভব। বুঝতে পেরেছো? মানে হ্যাকাররা তোমার মেসেজ মাঝখান থেকে চুরি তো করতে পারবে, নিয়ে তো আসতে পারবে, কিন্তু সেই মেসেজটা অন্যরকম হবে, তুমি যেটা লিখছো সেটা না। ও বলবে কি, আয় হাই ই আবার কোন মেসেজ, এই মেসেজ কেন লিখলো? ঠিক আছে, এটা তো বাংলাও না, হিন্দিও না, উর্দুও না, ইংলিশও না, আমি কিভাবে পড়বো? মানে হ্যাকার কিভাবে পড়বে? বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এনক্রিপশনের পাওয়ার। তাহলে এরপর থেকে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে মেসেজ এনক্রিপশন মানে কি, তখন তুমি বলতে পারো যে প্রেরকের কাছ থেকে যখন প্রেরকের কাছে মেসেজ যায় এবং তার মাঝখানে যখন হ্যাকাররা ওই মেসেজটা চুরি করে, তখন সে মূল মেসেজটা দেখতে পায় না, কারণ মেসেজটা বিশেষ কোড বা সাংকেতিক কোডে রূপান্তরিত হয়ে যায়, যা হ্যাকারের কাছে পড়া প্রায় অসম্ভব। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো ডিডস আক্রমণ। এই ডিডস আক্রমণটা দিয়ে আসলে হ্যাকার কোনো কিছু চুরি করতে পারে না। ঠিক আছে, চুরি আসলে করতে পারে না বললে ভুল হবে, অনেক সময় করে, কাজে লাগায়। তাহলে ডিডস আক্রমণটা আসলে কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সেটা কীরকম? মনে করো আমি তোমার বাসা থেকে কিছু চুরি করতে পারলাম না, কিন্তু তোমার বাসা পুরো ভেঙে চুরি দিয়ে আসলাম, তখন আমি কি করলাম? তোমার ক্ষতি করলাম। আমি কিছু নিয়ে আসতে পারলাম না, কিন্তু তোমার ক্ষতি করলাম, তোমার বাসা ভেঙে চুরে দিয়ে আসলাম। তো ডিডোস আক্রমণটা হচ্ছে এরকম, দেখা যায় একটা ওয়েবসাইট বা অ্যাপে একসাথে 100 জন মানুষ ঢুকতে পারবে বা চালাতে পারবে, কিন্তু ডিডোস আক্রমণটা সফটওয়্যারের মাধ্যমে হ্যাকার এমনভাবে করে যেন ওই ওয়েবসাইট বা অ্যাপে একসাথে 1 লক্ষ বা 1 কোটি রিকোয়েস্ট যায়। এখন রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট মানে হচ্ছে ওই অ্যাপটা মনে করো চালানো, ওই সফটওয়্যারটা চালানো বা ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে চাই। ঠিক আছে, তখন কি হয়? সার্ভার বলে, উরে বাবা, 1 কোটি লোক, 10 লক্ষ লোক, এত লোক আসছে কোথা থেকে? হ্যাঁ, আমি তো এত চাপ সামলাতে পারতেছি না, আমি তো এত লোড নিতে পারছি না। ঠিক আছে, আমি তো সবাইকে সবার মেসেজ দিতে পারছি না, বা সবাইকে আমি আমার ফাইলটা ডাউনলোড করে দিতে পারছি না। সার্ভার বলবে, সার্ভার তো মানুষ না, আমি জাস্ট তোমাকে এভাবে সহজ ভাষায় বোঝাচ্ছি। ঠিক আছে, মনে করো আক্রমণকারী বটনেট, এখানে কয়টা কম্পিউটার আছে? 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার না, বাট লক্ষ লক্ষ কম্পিউটারের মতোই মনে হয় যেন যে লক্ষ লক্ষ ইউজার বা মানুষ এই সার্ভারে কি করছে? রিকোয়েস্ট করতেছে, বা এই সার্ভার থেকে কোনো একটা ফাইল, ছবি বা গান ডাউনলোড করতে চাচ্ছে। তখন সার্ভার কি করে? অতিরিক্ত চাপে ক্র্যাশ করে। ঠিক আছে, মানে সার্ভারটা বন্ধ হয়ে যায়। এর ফলে ওই হ্যাকার ক্ষতি করে তার নিজের উপকারও করতে পারে কোনো একভাবে। ঠিক আছে, যে হয় না যে তোমার ক্ষতি করতে পারলেই আমি বাঁচি। ঠিক আছে, তো অনেক হ্যাকাররা এরকম করে। এতে কি হয়? প্রকৃত ব্যবহারকারী, মনে করো একজন সত্যিকার ব্যবহারী, এই যে তুমি ওই সার্ভার থেকে একটা ফাইল ডাউনলোড করতে যাচ্ছ, কিন্তু তুমি দেখতেছো কি যে সার্ভার বন্ধ। কেন বন্ধ বলো তো? কারণ সার্ভার তো ওই যে আক্রমণকারী বটের অ্যাটাকে কি হয়ে গেছে? বটের অ্যাটাকে একদম তার অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো? তাই তুমি আর ব্যবহার করতে পারবে না। তো ধারণা দেখো, সেটাই এখানে লিখেছি।
একটি সার্ভারে যখন একসাথে হাজার হাজার ডিভাইস থেকে রিকোয়েস্ট পাঠানো হয় তখন সার্ভারটি লোড নিতে পারে না এবং ক্র্যাশ করে। এর ফলে প্রকৃত ব্যবহারকারীরা ওই ওয়েবসাইট বা সেবা ব্যবহার করতে পারে না। ওকে, আচ্ছা, এরপর বলছি কি ম্যালওয়্যার, যাকে বলা হচ্ছে কম্পিউটারের নীরব শত্রু। ম্যালওয়্যার হলো এমন এক সফটওয়্যার যা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য তৈরি। ওকে, এই ম্যালওয়্যারের কয়েকটি ধরন আছে, ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার বা কোড। ভাইরাস, ভাইরাস কি হয়, এক ফাইল থেকে অন্য ফাইলে ছড়িয়ে পড়ে, যার ফলে ফাইলগুলো করাপ্টেড হয়ে যায়। মনে করো তুমি একটা ভিডিও প্লে করবা, কিন্তু ভিডিওটা অলরেডি করাপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এভাবে আঁকতে পারলে ভালোভাবে বুঝাতে পারতাম, ঠিক আছে। ভিডিওটা অলরেডি করাপ্টেড হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, সেটা আর তুমি চালাতে পারতেছো না। ওয়ার্মের বৈশিষ্ট্য কি, ওয়ার্ম ম্যালওয়্যার নিজে নিজে কপি হতে পারে। সে কোনোরকম একটা প্রোগ্রাম, একটা খারাপ টুলস ঢুকছে, ঠিক আছে, কিন্তু সে কপি হতে 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 কম্পিউটার ভরাই ফেলছে, ঠিক আছে। ট্রেজার হর্স, এটা তো খুবই খারাপ, মানে খুবই ভয়ঙ্কর। এ কি করে, ছদ্মবেশে ক্ষতি করে, অর্থাৎ একে ধরতেই পারে না কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মানে তোমার কম্পিউটার বুঝতেও পারবে না যে তোমার কম্পিউটারে একটা ভাইরাস প্রবেশ করছে। এ ভিতরে 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 পুরো কম্পিউটারটা শেষ করে দিবে, হার্ড ডিস্কটা নষ্ট করে দিবে। তারপর তুমি বুঝতে পারবে, ও আচ্ছা, তাহলে আমার কম্পিউটার চলতেছে না কেন, স্লো হয়ে গেছে আর কাজ করতেছে না। তখন দেখবা যে যা কাজ সারা হয়ে গেছে। তারপর হচ্ছে কি স্পাইওয়্যার। স্পাইওয়্যারটা ঠিক তোমার কম্পিউটারের ক্ষতি করবে না, মানে কম্পিউটারটা বন্ধ করে দিবে না, কিন্তু তোমার তথ্য চুরি করবে গোপনে। অর্থাৎ তোমার কম্পিউটারে সে গোপনে ঢুকবে, অর্থাৎ একটা প্রোগ্রাম বা সফটওয়্যার, সেখান থেকে তোমার সকল ছবি হ্যাকারের কম্পিউটারে পাঠিয়ে দেবে পিছন থেকে। তুমি বুঝতেও পারবে না যে তোমার ছবি হ্যাকারের কাছে চলে যাচ্ছে, তোমার পাসওয়ার্ড চলে যাচ্ছে, তোমার লগ ইনফো, তুমি যেটা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করে রাখছিলা, ব্যাংকের পিন কার্ড সেভ করে রাখছিলা, সব কিছু কি ওই যে হ্যাকারের কাছে চলে যাচ্ছে। আরেকটা কি র্যানসমওয়্যার, ঠিক আছে, ফাইল লক করে মুক্তিপণ দাবি করে। মনে করো তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল ওরা লক করে দিয়েছে, তুমি আর তোমার পিসি থেকে সেই ফাইলটাকে কোনোভাবেই অন করতে পারতেছো না, চালু করতে পারতেছো না। মনে করো কোনো ছবি, কোনো ভিডিও, কোনো লেখা, তখন হ্যাকার তোমাকে ইমেল করবে, হ্যালো জনাব, আপনার তো অনেক দামি একটা ফাইল আমি আটকে দিয়েছি, এবার যদি ওই ফাইলটা চালাতে হয় আমাকে পেপাল অ্যাকাউন্টে বা অমুক অ্যাকাউন্টে আমাকে $1000 পাঠিয়ে দিন, 1,00,000 টাকা পাঠিয়ে দিন, তাহলে আমি ফাইলটাকে আবার খুলে দিব, আনলক করে দিব, বুঝছো। এটা হচ্ছে র্যানসমওয়্যারের কাজ। এরপরে আসছে সাইবার বুলিং। সাইবার বুলিংটা মানে কি, আগে বুঝতে হবে বুলিং জিনিসটা কি। বুলিং জিনিসটা হচ্ছে কটাক্ষ করা কাউকে, ঠিক আছে, একজন অন্যজনকে একটা হেয় প্রতিপন্ন করা। ঠিক গালি না, গালি দেওয়াও এক ধরনের বুলি, তাছাড়া গালি ছাড়াও কাউকে ছোট করে কথা বলাও এক ধরনের বুলিং। এবার এই বুলিংটা তুমি সাধারণত করো, হয় তুমি বুলিং করো, না হয় তুমি বুলিংয়ের শিকার হও। সেটা কোথায়, তোমার স্কুলে, ঠিক আছে। হয় তুমি তোমার বন্ধুবান্ধবকে ছোট করো, না করলে খুবই ভালো, আমি তোমাকে একটা থ্যাংক ইউ দিতে চাই যে তুমি ভালো মনের মানুষ। অথবা তুমি কখনো বা কখনো বুলিংয়ের শিকারও হতে পারো, ঠিক আছে, অন্য কেউ তোমাকে পচাবে, তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তোমাকে কটাক্ষ করবে। এবার কথা হচ্ছে, এটা তো তুমি স্কুলের সামনাসামনি দেখতেছো, তো যে কটাক্ষ বা হেয় প্রতিপন্নটা মানুষ মানুষকে স্মার্টফোনে বা কম্পিউটারে বা ইন্টারনেটের মাধ্যমে করে, ফেসবুকে করে, ইউটিউবে করে, সেটাই হচ্ছে সাইবার বুলিং। তো সাইবার বুলিংয়ের একটা উদাহরণ হচ্ছে, মনে করো কমেন্টে কাউকে গালি দেয়া, কমেন্টে কাউকে, ঠিক আছে, একটা অসৎ শব্দে কথা বলা, সেটাই হচ্ছে সাইবার বুলিং। আচ্ছা, সংজ্ঞাটা এবার একটু পড়ি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে অপমান করা, ভয় দেখানো বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে হেনস্থা করাকে সাইবার বুলিং বলে। প্রভাব, এ দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, এই যে যেটা তোমরা কখনোই ব্যবহার করবা না, এই যে হেরেছিস, লুজার, মর, ঠিক আছে, এইসব শব্দ আসলে বলা উচিত না, ঠিক আছে, ডোন্ট টেল এনিওয়ান। আচ্ছা, এরপরে কি প্রভাব, ভিত্তিহীন গুজব ছড়ানো বা আপত্তিকর ছবি ভিডিও প্রকাশ। ভুক্তভোগী বিশেষ করে শিশু ও কিশোরীরা হীনমন্যতা, হতাশা এবং সামাজিকভাবে একঘরে হয়ে পড়তে পারে। বুঝতে পারছো, এজন্য কাউকেই সাইবার বুলিং করা উচিত নয়। কোনোভাবেই বুলিং করা উচিত নয়, সেটা সাইবার হোক কিংবা ফিজিক্যাল বা প্র্যাকটিক্যালি। আচ্ছা, এরপরে কি আছে,
ফেক নিউজ ও আইনি সতর্কতা। ফেক নিউজটা কি? মানে ভুয়া নিউজ। ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করতে বা রাজনৈতিক সামাজিক অস্থিরতা তৈরি করতে মিথ্যা তথ্য ছড়ানো, গুজবে কান না দিয়ে সত্য যাচাই করা জরুরি। ঠিক আছে, এটুকু হচ্ছে ফেক নিউজ। আর এটুকু তোমাকে উপদেশ দিছে। এখন তো 2025 সালে বা যাই হোক, রাজনৈতিক দলগুলো কি করে, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, তাই না? একজন আরেকজনকে ভুয়া নিউজ দিয়ে ছোট করে, বলে অমুক দল এইটা করছে, আবার অন্য দল বলে তোমার দল এইটা করছে। অনেক ভুয়া নিউজও কিন্তু আসে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি? আইনি শাস্তি। বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি আইন 2006 সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। ঠিক আছে, তাহলে ফেক নিউজ ছড়ালে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি আইন অনুযায়ী সর্বোচ্চ 10 বছরের কিন্তু কারাদণ্ড হতে পারে। তাই কখনোই কারো বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়াবা না। ঠিক আছে, অথবা 1 কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড, মানে 10 বছর কারাদণ্ডও হবে, ঠিক আছে, আবার 1 কোটি টাকা অর্থদণ্ড হবে, দুইটাই দিতে পারে তোমাকে। আচ্ছা, চলে যাই আমরা পরের স্লাইডে। বলছে কি, সাইবার আক্রমণের শিকার হলে করণীয়। সাইবার আক্রমণের শিকার হলে কি করবা? 1. যোগাযোগ করবা ন্যাশনাল হেল্পলাইন 109 বা ইমার্জেন্সি সার্ভিস 999-এ কল করবা। ঠিক আছে, প্রমাণ সংরক্ষণ করবা। অবশ্যই তোমাকে যদি কেউ সাইবার আক্রমণ করে, তাহলে তোমার কি সেটার স্ক্রিনশট রাখতে হবে, সেটার ভিডিও করে রাখতে হবে। কোনো মেসেজ বা পোস্ট ডিলিট করবেন না, স্ক্রিনশট বা প্রমাণ সেভ করে রাখুন। এটা তোমরা বোঝো, আজকালকার তোমরা কি আধুনিক যুগের বাচ্চারা, তাই না? পরামর্শ, প্রযুক্তি বিশেষজ্ঞ, অভিভাবক বা শিক্ষকের সাথে বিষয়টি শেয়ার করুন যে এখন আমি কি করতে পারি। তুমি অবশ্যই বিষয়টা নিজের মধ্যে গোপন রাখবে না, তাহলে বিপদ আরও বাড়তে পারে। আর কি, ডিভাইস সুরক্ষা, প্রয়োজনে আক্রান্ত ডিভাইসটি বন্ধ রাখুন এবং অপরিচিতদের সাথে শেয়ার করবেন না। মানে সবাইকে, মানে যারা তোমার অপরিচিত, তুমি চেনো না, তাদেরকে আবার বলতে যেও না। ঠিক আছে, সেটাও প্রয়োজনে। আবার যদি দেখো যে এটা সবাইকে জানালে আরও সুবিধা হয়, তখন জানাতে পারো। এরপরে কি, আইনি পদক্ষেপ বা সাধারণ ডায়েরি, যেটাকে বলা হয় জেনারেল ডায়েরি বা জিডি করতে পারো। ঠিক আছে, জিডি করার নিয়ম কি? অনলাইন জিডি ওয়েবসাইট gd.police.gov.bd। ঠিক আছে, তুমি যদি তোমার ফোনের গুগল বা ক্রোম ব্রাউজারে এই ঠিকানাটি লিখে এন্টার করো, তাহলে তুমি অনলাইনে জিডি করার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, সেখান থেকে তুমি জিডি করতে পারবা। এছাড়াও তুমি নিকটস্থ থানা, সেখানে গিয়ে জিডি করতে পারবা। তুমি র্যাবের কাছে সহায়তা চাইতে পারবা, কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি সাথে সাহায্য চাইতে পারবা, অথবা সিআইডিকেও জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা, ফেসবুক হ্যাকিংয়ের ক্ষেত্রে রিপোর্ট টু র্যাব বা হ্যালো সিটি অ্যাপ ব্যবহার করুন। দেখছো, এর জন্য কিন্তু অ্যাপও রয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। এটা জানো তো? যারা একটু তোমাদের মধ্যে চালাক স্মার্ট, তারা তো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন অন করে রাখছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে, কারো, মনে করো ফেসবুক অ্যাকাউন্টের কথা চিন্তা করো, কারো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই হবে না। লগ ইন করার সময় তোমার ফোন নাম্বারে একটা 4 সংখ্যা বা 5 সংখ্যার একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি, যে তাহলে তো তুমি ছাড়া ওই ওটিপিটা কেউ জানবে না, আর সেই ওটিপি ছাড়া কেউ লগ ইনও করতে পারবে না। আচ্ছা, সংজ্ঞা কি দেখি? সংজ্ঞা হচ্ছে, পাসওয়ার্ড দেওয়ার পরেও নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর। পদ্ধতি, লগ ইন করার সময় আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে, যেটা বললাম। ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটি সাধারণত 6 ডিজিটের হয় এবং একবার ব্যবহার করার পর আর কাজ করে না। অর্থাৎ তুমি যতবারই লগ ইন করতে যাবা, ততবারই নতুন নতুন ওটিপি তোমাকে ফেসবুক থেকে বা ওই কোম্পানি থেকে পাঠানো হবে এবং সেটা একবারই ব্যবহার করতে হবে। বলছে কি সুবিধা, হ্যাকার পাসওয়ার্ড জানলেও আপনার মোবাইল ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এটাই হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা। হ্যাকার তোমার পাসওয়ার্ড লিখে সে তার মোবাইল থেকে লগ ইন করার চেষ্টা করবে, কিন্তু সে লগ ইন করতে পারবে না। তাকে বলবে যে এই তোমার ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাইছি, তুমি যদি সত্যিকার মালিক হও, সেই মালিকের ফোন নাম্বারে ওটিপি গেছে, ঠিক আছে, সেই ওটিপিটা দাও। তখন তো হ্যাকার ওটিপি দিতে পারবে না। পরামর্শ হচ্ছে, ইমেল ও সোশ্যাল মিডিয়া আজই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করো। ঠিক আছে, আচ্ছা, আমরা শেষ করি ডিজিটাল নিরাপত্তা চেকলিস্ট। অপ্রয়োজনীয় সফটওয়্যার রেজিস্ট্রি থেকে ডিলিট করুন। ঠিক আছে, অর্থাৎ যে সফটওয়্যারগুলো তুমি আনইনস্টল করছো সেগুলো
আবার রেজিস্ট্রি থেকেও ডিলিট করে দিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ও অ্যান্টিভাইরাস ব্যবহার করুন, আর নাইলে ওই যে রাকিবের মতো অবস্থা হবে, সে পাসওয়ার্ড রাখছে রাকিব123, ঠিক আছে, আর সেটা তো হ্যাকাররা তোমার ওই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে গেস করে নিয়েছে, তাই না? তারপর কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন, যাতে হ্যাকার পাসওয়ার্ড জানলেও ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য সে তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। তুমি যদি একটা অপরিচিত লিঙ্কে ক্লিক করো, একটা এমন একটা সাইট বা ওয়েবসাইটে চলে যাবা, বা ছোট্ট একটা টুল তোমার ফোনে ইনস্টল হয়ে যাবে, তখন তোমার ফোন হ্যাক হয়ে যেতে পারবে। আর কি গুজব যাচাই করুন। অনলাইনে একটা খবর দেখেই তুমি সেটা বিশ্বাস করবা না, আগে যাচাই করবা যে এটা সত্যিই নাকি মিথ্যা, ঠিক আছে? বিভিন্নভাবে যাচাই করা যায়। আর কি সাইবার অপরাধের শিকার হলে জাতীয় যে জরুরি নাম্বার, যেটা 999, এটাতে কল করতে হবে, অথবা থানায় জিডি করতে হবে, অথবা তুমি কিন্তু ওয়েবসাইটে গিয়েও জিডি করতে পারো, ঠিক আছে? সেটারও কিন্তু এখানে এই যে আছে http://gd.police.gov.bd। আচ্ছা, এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হবে পরবর্তী টপিক নিয়ে, ঠিক আছে? ভালো থেকো।